সত্যজিৎ, আমন্ত্রণ আপনাকে। একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। অনেকে এটা জানতে চাইছেন যে আসলে কিভাবে এই ফয়সাল করিম এবং তার সহযোগীকে আটক করা হলো। অনেকে এটাও ধারণা করছেন যে আটকটা কি আগে হয়েছে এখন জানানো হলো, নাকি সত্যি একটা মিশনের মাধ্যমে তাদেরকে আটক করা হয়েছে, একটু জানাবেন আমাদেরকে। যেটা আমরা এসটিএফ সূত্র থেকে জানতে পারছি যে যখন 12ই ডিসেম্বর 2025 এই হাদি খুন হয়, তারপরেই কিন্তু বাংলাদেশের তরফ থেকে বেশ কিছু ইনপুট ভারতীয় কর্তৃপক্ষকে দেওয়া হয় এবং সেই ইনপুট পাওয়ার পর থেকেই কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টা খোঁজ খবর করছিল, নজরদারিও চলছিল যে সত্যি কি এই আলমগীর হোসেন এবং ফয়সাল করিম ভারতে ঢুকেছে, কোন কোন এলাকা দিয়ে ঢুকেছে। সেক্ষেত্রে ভারত বাংলাদেশের যে সীমান্তবর্তী রাজ্যগুলো আছে, প্রত্যেকটা রাজ্যের যে সীমান্ত এলাকার যে থানা আছে তাদের কাছে কিন্তু একটা ইনফরমেশন অর্থাৎ তথ্য পাঠানো হয়েছিল ছবি সম্বলিত। সেই অনুযায়ী তল্লাশিটা এবং নজরদারি চলছিল। ইতিমধ্যেই কিন্তু মেঘালয় থেকে পশ্চিমবঙ্গে ঢোকে খুব দ্রুততার সঙ্গে, যেটা জানা গেছে। এবং এখানে অর্থাৎ হাদিকে খুন করার পরে এই ফয়সাল করিম এবং আলমগীর তারা মেঘালয় রাজ্যে ঢোকে ভারতের, এবং তারপর সেখানে পশ্চিমবঙ্গে চলে আসে। সেক্ষেত্রে তারা কিভাবে এলো, তাদের কিন্তু ভুল বদল কিভাবে করেছিল, মুখের আকৃতি বা নানা রকম ভাবে আর কি কারসাজি করে তারা কিন্তু অর্থাৎ নিজের পরিচয়টা আর কি যে ছবি নিজের সেই আদলটা কিন্তু তারা বদল করেছিল। বদল করে তারা পশ্চিমবঙ্গে ঢোকে এবং পশ্চিমবঙ্গে যেহেতু একটা ধরপাকড় চলছে, একটা নজরদারি চলছে, এই মতো অবস্থায় তারা বাংলাদেশে ঢোকার জন্য চেষ্টা করে এবং এই বাংলাদেশে ঢোকার জন্য যে চেষ্টা করছিল সেক্ষেত্রে নজরদারি চলছিল কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ। এবং এসটিএফ যখন বেশ কয়েকদিন ধরে জানতে পারে যে এরকম সীমান্তবর্তী এলাকা ভারত এবং বাংলাদেশের উত্তর 24 পরগনার বনগাঁ অর্থাৎ যেটাকে পেট্রাপোল বেনাপোল সীমান্ত এলাকা বলে, সেই সমস্ত এলাকায় চিরুনি তল্লাশি চলছিল এবং সেই চিরুনি তল্লাশিতে প্রতিদিন গভীর রাতে বেশ কয়েকদিন ধরেই এই তল্লাশিটা চলছিল। নির্দিষ্ট কিছু তথ্যের উপর ভিত্তি করে এসটিএফ এই চালাচ্ছিল তল্লাশিটা এবং সেই তল্লাশিতে কিন্তু ধরা পড়ে শনিবার গভীর রাতে। এবং যেহেতু গভীর রাতে ধরা পড়েছে এবং তারপর তাদের পরিচয় জানতে চায়, তারা নিজেরাই কিন্তু স্বীকার করে যে বাংলাদেশে হাদি খুনের সঙ্গে তারা জড়িত এবং তারা তাদের পরিচয় জানায়। বিষয়টি তৎক্ষণাৎ কেন্দ্রীয় সরকারকে জানানো হয় এবং সে ঠিক সেভাবেই বাংলাদেশের আর কি কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর দুই দেশের মধ্যে তথ্য আদান প্রদান হয় এবং যে সমস্ত প্রক্রিয়া, যে সমস্ত তথ্য দুই দেশের জন্য খুবই প্রয়োজন, সেই সমস্ত তথ্য জানার কারণেই এসটিএফ কিন্তু আজ বিধাননগর মহকুমা আদালতে এই দুই ধৃতকে তোলা হয় অর্থাৎ আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে, এবং 14 দিনে নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ। বেশ কিছু প্রশ্ন কিন্তু জানার আছে এখানে। যখন হাদিকে খুন করা হলো, খুনের পরে তারা মেঘালয়ে ঢুকলো এবং এই পশ্চিমবঙ্গে এলো, অর্থাৎ খুনের আগে কি তাহলে এই ষড়যন্ত্রের যে ছক তো অবশ্যই তৈরি হয়েছিল এবং এই রুটটা কি তারা করেছিল? সেক্ষেত্রে ভারতীয় অংশের কাদের কাদের সাথে কেন মেঘালয় দিয়ে ঢুকলো, সেখানে কারা শেল্টার দিয়েছিল, কোন করিডর দিয়ে পশ্চিমবঙ্গে এলো, পশ্চিমবঙ্গে কারা তাদের শেল্টার দিল, এটা কিন্তু একটা নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে ভবিষ্যতে যেন কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে আর এরকম ধরনের অনুপ্রবেশ না হয়, সেটা কিন্তু আদালতকে বলা হয় এবং তার ভিত্তিতে যেহেতু তারা অবৈধ অনুপ্রবেশের দায়ে আর কি গ্রেপ্তার করা হয়েছে এবং এই বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষ বিশেষ করে এসটিএফ যেহেতু ধরেছে, সেক্ষেত্রে তারা এই তথ্যগুলো বার করবে। এরপর কিন্তু দুটো প্রক্রিয়া হতে পারে। প্রথম প্রক্রিয়া আমরা অতীতে দেখেছি, যখন আনার খুন হয়েছিল বাংলাদেশের প্রাক্তন এমপি, তখন দেখা গেছিল কিন্তু বাংলাদেশের ডিবি পুলিশ তৎকালীন সময়কার হারুন রশিদ তিনি কিন্তু একটা টিম নিয়ে কলকাতায় এসেছিলেন। এই ক্ষেত্রেও কি বাংলাদেশ থেকে আবার সেই টিম তদন্ত করতে পশ্চিমবঙ্গে আসবে, নাকি বাংলাদেশ সরকার ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করবে ফিরিয়ে দাও? যেহেতু দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি আছে এবং অতীতেও হয়েছে, ভারত বাংলাদেশ তারা কিন্তু একে অপরের
বন্দীদের এক্ষেত্রে বিনিময় আর কি হস্তান্তর হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে গ্রেপ্তার হয়েছে, এসটিএফ গ্রেপ্তার করেছে, দ্রুত এই বিচার কার্য একটা জায়গা অবধি নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, এবং 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 সত্যজিৎ, এটা স্পষ্ট যে এসটিএফ এই প্রশ্নগুলো করার পর তারা হয়তো মিলিয়ে দেখবে যে প্রত্যর্পণ চুক্তির 12টা অনুচ্ছেদের কোনো একটা অনুচ্ছেদ এটা ফলো করে কিনা। যদি অনুচ্ছেদ 6 এর মধ্যে পড়ে যায় তবে সভাপতি তারা আসলে ফেরত দেবে না, আর যদি 1-2 এর মধ্যে থাকে তাহলে দেওয়ার কথা। নিশ্চয়ই সেগুলো নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব। ছোট করে একটা বিষয় একটু বলবেন, এসটিএফ এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হবে কিনা বা কোনো ধারণা দিয়েছে কিনা 1 মিনিটের মধ্যে? দেখুন, এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি, আজ যেহেতু রবিবার ছুটির দিন আমাদের এখানে, এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনো বিবৃতি এসটিএফ এর তরফ থেকে দেয়নি, যদিও সংবাদ সংস্থা আর কে মারফত কিন্তু তারা বিস্তারিত জানিয়েছে। এবং আমাদের এই কিন্তু অপেক্ষা করতে হবে যে এই 14 দিনের যে নিজেদের রিমান্ডে নিয়েছে এসটিএফ সাধারণত কিন্তু অফিসিয়ালি কোনো প্রেস ব্রিফ করে না। আরো বিশেষ করে যখন পররাষ্ট্র বিষয় হয়, সেক্ষেত্রে এসটিএফ কিন্তু এই সংক্রান্ত কোনো রকম তথ্য তারা অফিসিয়ালি দেয় না, বিশেষ কিছু ক্ষেত্র ব্যতিক্রম ছাড়া। তো এক্ষেত্রে এসটিএফ যেহেতু 14 দিনে নিজেদের হেফাজতে নিয়েছে, তারা কি কি তথ্য বুঝতে পারছি, অনেকগুলো তথ্য আসলে জানিয়ে দিলেন, পরবর্তী পদক্ষেপ করবে।